নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। একদিকে আশার খবর আর আরেকদিকে নিরাশার খবর। আশার খবর কি? আশার খবর একটাই, যে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসছে আজ, মহার্ঘ ভাতা আগামী 4 সপ্তাহের মধ্যে 25% মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে। এই নির্দেশ সরকারি কর্মচারীদের কাছে এসছে বা রাজ্য সরকারকে দিতে হবে। অর্থাৎ এটা স্বস্তির খবর। আর নিরাশার খবর কি? গতকাল যারা দেখেছেন নিশ্চয়ই জানেন যে যোগ্য চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি ঘিরে গতকাল কিভাবে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো চোখ নষ্ট হয়েছে। অর্থাৎ এক কথায় একেবারে নির্বিচার নির্মম পুলিশের লাঠিচার্জের ছবি আমরা গতকাল দেখেছি। আজও তারা সব কিছু উপেক্ষা করে আজও এখনও বিকাশ ভবনের বাইরে তারা কিন্তু তাদের ধর্ম কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে শুরুতেই আজকে আমরা আলোচনা করব যে লক্ষ লক্ষ চাকরিজীবী বা পেনশনভোগীদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে অর্থাৎ 2022 সাল থেকে সুপ্রিম কোর্টে এই মামলা চলছিল, কিন্তু 18 বার সেই মামলার দিন পিছিয়ে গিয়েছিল। আর 19তম দিন অর্থাৎ 19তম বারে আজ প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আজকের এই শুনানি হয়েছে। বিচারপতি সঞ্জয় কোরাল ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে আজ রায় দিয়েছেন তারা যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ইমিডিয়েট অর্থাৎ আগামী 4 সপ্তাহের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে হবে। যদিও প্রথমে বলা হয়েছিল যে 50% দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী মনু সিংভি বলেন যে না, সরকারের সেই ক্ষমতা নেই। 50% টাকা দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। তারপরে বিচারপতিরা বলেন তাহলে আপনারা 25% দিন। যাই হোক, কিন্তু যে লড়াই আমরা জানি, স্যাট থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে 2022 সাল থেকে সেই মামলা চলছিল। আজ এক কথা বলা যায় সরকারি কর্মচারীদের একটা নৈতিক জয়। কারণ যে লড়াইয়ের জন্য আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চর সরকারি সংগঠন তারা কিন্তু দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এই আন্দোলনের শুরুটা যথেষ্ট ভালোভাবেই হয়েছে এবং আগামী আগস্ট মাসে ফের আবার শুনানি হবে। পরবর্তী আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে হয়তো শুনানি হবে, হিয়ারিং হবে, আলোচনা হবে, তারপরে হয়তো পর্যবেক্ষণের পর বিচারপতিদের পর্যবেক্ষণের পর রায় ঘোষণা হবে। কিন্তু ইতিমধ্যে আজকের এই ঘোষণার পর বা নির্দেশের পর একেবারেই স্বস্তির খবর। আমরা শুরু করব আজকে এই মহার্ঘ ভাতার খবরে এবং শুরুতে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত হয়েছেন সেই অতিথিদের। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য অশোক রায়। অশোকবাবু, আপনাকেও স্বাগত। শুরু করব আপনাকে দিয়ে, যেহেতু আপনাদের এই লড়াই দীর্ঘদিন ধরে চলছে এবং হাইকোর্টও বলেছিল এটা সরকারি কর্মচারীদের অধিকার। আজকে সেই অধিকারের জায়গা বোধহয় আপনারা পেলেন, অর্থাৎ যে দাবি আপনাদের ছিল আজকে হয়তো আপনারা পেলেন এবং হয়তো বকেয়ার 25%, কিন্তু যে শুরুটা হলো এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ সেটা নির্দেশ দিল রাজ্য সরকারকে, এটাই বোধহয় বড় প্রাপ্তি এই মুহূর্তে আপনাদের। কীভাবে দেখছেন আজকের এই রায়কে? সবাইকে নমস্কার জানিয়ে বলছি, রাজ্য সরকার জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অধিকার নয়, দয়ার দান। উনি বারে বারে বলেছেন ঘেউ ঘেউ মিউ মিউ করবেন না, আমার যখন মনে হবে তখন কিছু দেব, না হলে দেব না। এবার কথা হচ্ছে, একটা ব্যতিক্রমী রাজ্য ছিল পশ্চিম বাংলা। বাকি ভারতবর্ষের সব রাজ্যেই ডিএ দিয়েছে, শুধুমাত্র পশ্চিম বাংলা ডিএ দেয়নি। এমনকি ডিএ মামলার জন্য আজকে আমাদের পথে বসতে হয়েছে, মামলা করতে হয়েছে। রাজ্য সরকার 6বার মামলায় হেরেছে, প্রতিবারে গালে থাপ্পড় খেয়েছে। এরপরে আজকে সুপ্রিম কোর্টে পর্যন্ত সপাটে চড় খেল। এতটাই চড় যে সেই চড়ের আওয়াজ সারা ভারতবর্ষের প্রত্যেকের
কানে গু গু করে গোঁজা শুরু করবে। রাজ্য সরকারের যে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি বলেছেন 21,000 কোটি টাকা দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তো প্রথম কথা হচ্ছে, যদি কোমর ভেঙে যায়, ভাঙ্গা কোমর নিয়ে কেন বাবা আপনি থাকবেন? আপনি ইস্তফা দিয়ে দিন না, চলে যান। যে কোমর সঠিক জোর রাখতে পারবে সে এসে ডিএটা দিয়ে দিক। আপনি এতদিন তো রাজ্য সরকারি কর্মীদের বঞ্চনা করেছেন, তাদের পয়সা মেরে খেলা মোচ্ছব এগুলো করেছেন। আপনি যে খেলা করেছেন, প্রতি ক্লাবগুলোকে আপনি যে টাকা দিচ্ছেন, আপনি বলতে পারবেন পশ্চিম বাংলা থেকে কোন ক্রীড়ায় 1 নম্বর স্থান অধিকার করেছে দেশের মধ্যে? পারেনি। আপনি শুধু আপনার ভোটের রাজনীতি করার জন্য ক্লাবগুলোকে টাকা, মানে এটা কি তাহলে শুরু হলো? আজকে 25% বকেয়া মহার্ঘ ভাতা দিতে গেলে 10,000 কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। আপনার মনে হয় রাজ্যের কোষাগারে এত টাকা আছে? যদি এরপরে 50%, তারপরে 100% দিতে হয়, তাহলে কোথায় যাবে রাজ্য সরকার? রাজ্যের কাছে টাকা আছে, কি করে আছে সেটাও বলছি। কোনো কারণে অশোকবাবুর অডিও আমাদের কাছে আসছে না, আমি আবার ফিরবো অশোকবাবুর কাছে। তার আগে আমি সরাসরি ছোট্ট করে বলুন, আমি আবার অন্য। আচ্ছা, যারা ডাইরেক্ট রাজ্য সরকারি কর্মচারী তাদের ডিএর পরিমাণের 100% কিন্তু কেন্দ্র দেয়। আর যারা ডাইরেক্ট নয়, যেমন শিক্ষক, পৌরসভা কর্মচারী, পরিবহন কর্মচারী, তাদের ডিএর 60% কেন্দ্র দেয় আর 40% রাজ্য দেয়। ঠিক। তাহলে কেন ডিএর টাকা নেই রাজ্য সরকারের কাছে? একটা তদন্ত করা হোক। রাজ্য সরকার বলছে টাকা নেই, টাকাগুলো গেল কোথায়? কোন নেতা মন্ত্রীরা সেই টাকা পকেটে পুরে নিয়েছে? যদি পকেটে টাকা না পড়ে, তাহলে সরকারের কাছে টাকা আছে। প্রথম কথা, যেহেতু কেন্দ্র টাকা দেয়, যাবে কোথায় এই টাকা? বেশ, খালি খেলামেলা করলে হবে? বেশ 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 অশোকবাবু, আমি আপনার কাছে আবার আসবো পরে, তবে এই মুহূর্তে আমাদের অন্য অতিথির কাছে যেতে হবে। আমি রাজীববাবুর কাছে। রাজীববাবু, এখনো পর্যন্ত যে হিসেব আমাদের কাছে আছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডিএ 55%, আর 4% বাড়ার পর সরকারি কর্মচারীদের ডিএ পার্সেন্টেজ হচ্ছে 18%, প্রায় 37% ডিফারেন্স। আমি জানি না এই ডিফারেন্স কবে, কোথায়, কিভাবে রাজ্য সরকার মেটাতে পারবে, যেটার বড় প্রশ্ন। আর আজ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে গেলে 10,000 কোটি টাকা খরচা হবে। তো আমার প্রশ্ন, যে দিতে যখন হবে, কেন এতদিন ধরে কোর্টের চত্বরে ঘুরে বেড়া হচ্ছিল রাজ্য সরকার? জনগণের করের টাকা নিয়ে কেন বারবার মামলা হেরে যাওয়ার পরেও আদালতে যেতে হচ্ছে? স্যাট, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে শীর্ষ আদালত। তো আমার মনে হয় যদি সরকারি কর্মচারীদের এটা অধিকার হয়, তাহলে সেই টাকা তো দেওয়া উচিত, প্রাপ্য টাকা। এটা তো আটকে রাখার কোনো কথা নয়। আজকে কিন্তু বিচারপতিরা সেই পর্যবেক্ষণই বলেছেন। রাজীববাবু, দেখুন, এখানে প্রথম কথা হচ্ছে যে ওই যিনি ওই সংগ্রামী যৌথ মঞ্চ নাকি একটা আছে, ওনাদের যারা ওই সদস্য, উনি বলছেন যে এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে পাওয়াটা। সুপ্রিম কোর্টের প্রচুর রায় আছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা অনুদান, এটা ভাতা না, এটা অনুদান। অনুদানটা রাজ্য সরকার দিতেও পারে, নাও পারে। সুপ্রিম কোর্টে বহু রায় আছে, আমি সেটাই যাচ্ছি না। এবার হচ্ছে দেখুন, এখানে যে সমস্যা সেটা হচ্ছে যে এই রাজ্য সরকার মানুষের সরকার। এই রাজ্য সরকারের 70টার বেশি জনমুখী প্রকল্প গরিব মানুষ, সাধারণ মানুষ, মহিলাদের জন্য রয়েছে, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যতে নেই। শুধুমাত্র এই রাজ্য গরিব মানুষ, সাধারণ মানুষ, মহিলাদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প রেখে বিভিন্ন সুবিধা দিচ্ছে। না না, আমাকে বলতে দিন, প্রকল্পগুলো ভালো, কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্য টাকা তো দিতে হবে। সেখানে অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য সরকারের বেতন যে কাঠামো, তার অনেক বেশি। ডিএকে মার্চ করে অনেক বেশি দেওয়া হয়। যখন ছুটি থেকে শুরু করে অন্য রাজ্য থেকে আমাদের এখানে ছুটিও বেশি দেওয়া হয়। সব কিছু এই রাজ্য সরকারের কর্মচারী যারা, তারা পায়। এবার হচ্ছে যারা সংগ্রামী যৌথ মঞ্চ বলে যারা এই দাবিটা উঠাচ্ছে, এরা আসলে সবাই পুরনো দিনের সিপিএমের আমলের রিক্রুটমেন্ট করার যারা এরা লোক, প্রত্যেকটাই সিপিএম মাইন্ডের লোক। এবং যে ভদ্রলোক এখন পর্যন্ত, দাদা আপনার সময় বলিনি, দাদা আপনার সময় বলবেন, আপনার টার্মে আবার আপনি বলবেন।
মানে যে ভদ্রলোক এখন সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে কথা বলছেন, উনিও একদম সিপিএমের কথাই বলছেন। উনি বলছেন ইস্তফা দিয়ে দিন, এ করুক। রাজ্য সরকারের চাকরি করছে, রাজ্য সরকারকেই মানে না, রাজ্য সরকারের এগেইনস্টে যাচ্ছে। না দাঁড়ান, না না আমি বলছি, আমি সংগ্রামী যৌথ মঞ্চের যিনি সরকারি কর্মচারী হয় হতে পারে, আমি বলছি বাম আমলে রিক্রুট না, হয়েছে, ঠিক কিন্তু ঠিক তার মানে আমি এই নয় তারা সবাই আমি ওনার কাছে আমি এটা প্রশ্ন করতে চাইছি, উনি তো রাজ্য সরকারের কর্মচারী, উনি কোনো দলের নয়, রাজ্য সরকারের। কতবার ওই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই আওয়াজ তুলেছে যে কেন্দ্র সরকারের কাছে আমাদের কয়েক লক্ষ কোটি টাকা বকেয়া বাকি রয়েছে, সেই টাকাটা কেন্দ্র সরকার দিয়ে দিক। কখনো একবার বলছে না কেন্দ্র সরকার ওনাদের ডিএর টাকা দেয়, সেটা ওনারা মনে রেখেছেন, কিন্তু কেন্দ্র সরকারের রাজ্যের টাকা আটকে রেখেছে সেটা মনে নেই। ঠিক, আজকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এই যে মহার্ঘ ভাতার যে ডিফারেন্স 37%, এইটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হলো কেন এতদিন ধরে? সরকারের কাছে টাকা থাকলে দিয়ে দিত, আমি মানছি, কিন্তু দেখুন আজকে এখন এই 25% দিতে গেলে 10,000 কোটি টাকা দিতে হবে। তো এটাও একটা বড় প্রশ্ন। যখন আদালত নির্দেশ দেয় সেই টাকাটা ওনারা অফিশিয়ালি ডিক্লেয়ার দিক না, সংগ্রামী যৌথ মঞ্চ অফিশিয়ালি বলো কোন প্রকল্পের মানুষের কাজে দরকার নেই, আমাদের টাকা দাও, আমাদের টাকা দরকার, আরো দরকার কর্মচারী অনেক, না বলো ওনাদের কমিশন দরকার, টাকা দরকার, তাদেরকেও দিতে হবে। ওনারা শুধু নিজের স্বার্থে শুধু নিজের স্বার্থে চলে, মানুষের স্বার্থে রক্ষা করে না, খালি টাকা দাও, আরো দাও, আরো দাও। বেশ আসবো, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, অশোকবাবু আসবো, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, আসছি। তার আগে আলাপ করে দেবো, আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সিপিআই এর মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো রিতেশদার কাছে। রিতেশদা, এখানে একটা প্রসঙ্গ চলেই এলো, রাজুবাবু টেনেই ফেললো যে বাম আমলে যারা চাকরি পেয়েছেন তারাই বেশি এই মহার্ঘ ভাতা নিয়ে লাফালাফি করেন, এবং মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন কেন ঘেউ ঘেউ করছেন মহার্ঘ ভাতা চেয়ে। তো আজকে কোর্টে আরও একবার রাজ্যের ধাক্কা, এবার তো 25% বকেয়া দিতে হবে, এবং এবার যখন মামলা আবার শুনানি শুরু হবে আগস্ট মাস থেকে, তারপরে যে ডিফারেন্স অ্যামাউন্ট, যেভাবে যে বকেয়া জমে আছে এবং কারেন্টের সঙ্গে বাকি যে ডিফারেন্স তৈরি হয়েছে, সেই টাকা দিতে গেলে রাজ্যের কোষাগারে এত টাকা আছে কি? আমার তো এটা সবথেকে বড় প্রশ্ন। অবভিয়াসলি ন্যায্য অধিকার যে কোনো সরকারি কর্মচারীদের তাদের টাকা, কিন্তু অধিকার হলেই যে দিতে হবে, সরকার তরফ থেকে এরকম একটা বক্তব্য আসছে যে 50% দিতে গেলে নাকি রাজ্যের কোমর ভেঙে যাবে। তাহলে রাজ্যের কোষাগারের কী অবস্থা? দেখো, রাজুদা একটা খুব মূল্যবান কথা বলেছে যে যা রিক্রুটমেন্ট হয়েছে সব হচ্ছে 34 বছরে। 34 বছরের পর 2011 থেকে আজকে 2025 অবধি একটা সরকারি রিক্রুটমেন্ট হয়নি। যাও একটা 2016 এসএসসি করেছে, সেটাও ল্যাজে গোবরে হয়ে রয়েছে। প্রাইমারি এডুকেশন ল্যাজে গোবরে হয়ে রয়েছে। কেউ জানতে পারছে না যে সে সরকারি কর্মচারী কি কর্মচারী নয়। অর্থাৎ 34 বছরের একটা চাকরি রাজ্য সরকার, এখনকার বর্তমান তৃণমূলের রাজ্য সরকার খেয়ে দেখাক, দায়িত্ব নিয়ে বলছি, খেয়ে দেখাক, যে একটা চাকরি খেয়ে দেখাক। প্রত্যেকটা চাকরি ডিউলি ভয়েড এবং পরিপূর্ণ, এমনকি কেউ আঙ্গুল তুলে বলতে পারছে না যে সেখানে কোনো বেআইনি হয়েছে। এইটা হচ্ছে 34 বছরের সরকারে। 2009-এর রোপা, 2009-এর রোপাতে পরিষ্কার করে যে কথাটা লেখা রয়েছে, অসীম দাশগুপ্ত তৎকালীন অর্থমন্ত্রী যে কথাটা উল্লেখ করেছে, AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যার ভিত্তিতে দাঁড়িয়ে ডিএটা ক্যালকুলেশন হবে, এবং তার উপরে দাঁড়িয়ে ডিএ ক্যালকুলেশন হলে AICPI - 536 ডিভাইডেড বাই 534, এই যা ডিএ যাবে সেই ডিএর অনুযায়ী, এবং সেইখানে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা স্টিক রয়েছে। তারা স্ট্র্যাটেজিতে এই অধিকারটা প্রমাণ করেছে যে ডিএ দয়ার দান নয়, ডিএ হচ্ছে একটি সরকারি কর্মচারীর নৈতিক অধিকার, এবং সে যে শ্রম দিচ্ছে, সে যে সার্ভিস টু দ্য নেশন করছে, সেই সার্ভিস টু দ্য নেশনের ডিএটা তার অধিকার। এবং ডিএটা কি করবে? এমনি চাইলে হবে নাকি? কেউ বলে দেবে যে যাও তোমাকে ডিএ দিয়ে দিলাম, তাও নয়। কিন্তু মমতা ব্যানার্জি চাইলেও ডিএ দিতে পারবে না, অ্যাজ পার AICPI ইন্ডেক্স অনুযায়ী তাকে ডিএ দিতে হবে। অর্থাৎ ডিএ দেওয়ার কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি মেনেই কিন্তু সরকার চেয়েছে। আজকে যে 25% যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে, এই 25%টা শুধু ওপেন ইনভার্টেড কমার মধ্যে 25% নয়, এই 25% ডিএর সাথে সাথে কতগুলো জিনিস স্বীকৃতি হলো। এক হচ্ছে ডিএ অধিকার, সুপ্রিম কোর্ট মানলেন।
ডিএ নৈতিক দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, সেটা মানলেন। এবং হচ্ছে যে এবং আরও একটা আগস্ট মাসে যদি তার হিয়ারিং হয়, আরও একটা বিষয় রয়েছে যে একজন রাজ্য সরকারি কর্মচারী একজন রাজ্য সরকারি কর্মচারী তিনি যখন বোম্বেতে, দিল্লিতে চাকরি কেন্দ্র সরকারের স্কেলে সে ডিএ পাচ্ছে, তাহলে যদি সেটা যদি স্বীকৃতি হয়, সেটা যদি সঠিক হয়, তাহলে রাজ্য সরকারের যারা কর্মচারী তারা কেন্দ্র হারে ডিএ পাবে। এই রাজ্যের কর্মচারীরা এই সুখবরটার জন্য রয়েছে। শুধু তাই নয়, এই ডিএর সাথে শুধুমাত্র যারা বর্তমানে চাকরি করছে তারা নয়, যারা অবসরপ্রাপ্ত, যারা রিটায়ার করেছে তারাও এর সুবিধা পাবে। অর্থাৎ একটা বিরাট অংশের মানুষের জয়লাভ আজকে এই ডিএর এই রায়ের উপরে। কয়েক লক্ষ সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত এবং যারা মানে এমনকি অবসরপ্রাপ্ত শুধু নয়, যারা ফ্যামিলি পেনশন পান, অর্থাৎ স্বামী বা স্ত্রী মারা গেছে বা কোনো কারণে তার যে ফ্যামিলি পেনশন, তারাও কিন্তু উপকৃত হবে। অর্থাৎ লড়াইটা মেরুদণ্ড সোজা করে এই কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ সহ যৌথ যে মঞ্চ, যেখানে সকল সরকারি কর্মচারী যা সংগঠন থাকুক, সবাই একসাথে একমত হয়েছে যে আমাদের ডিএ তোমাকে দিতে হবে, ন্যায্য অধিকার। আমি আসবো, বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে স্নেহান। যে লড়াই চলছিল এতদিন ধরে, সেই লড়াইয়ের আজকে সরকারি কর্মচারীদের নৈতিক জয়, এটা নিয়ে কোনো বলতে দ্বিধা নেই। এবং আজকে সুপ্রিম কোর্টে 19তম দিনে যখন তাদের শুনানি ধার্য হলো এবং তাতে আজকে এই বিচারপতিরা যে রায় দিলেন বা পর্যবেক্ষণ, তাতে কিন্তু খুব পরিষ্কার রাজ্যের কাছে একটা অশনি সংকেত, অর্থাৎ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবেই, এতদিন যা দেননি এবার দিতে হবে। তাহলে সরকার এবারে কি করবে, কি পরিস্থিতির মধ্যে করবে? এদিকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, আর একদিকে আজকে এই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য আদালত থেকে নির্দেশ নেওয়া। কিভাবে দেখছেন? দেখুন সুব্রদা, আমি রাজুদার একটা কথা দিয়ে শুরু করি। রাজুদা বললো না যে ডিএটা হচ্ছে গিয়ে অধিকার না, ডিএটা হচ্ছে গিয়ে অনুদান। কিন্তু বিষয়টা হচ্ছে 2010 সালে এটা মমতা ব্যানার্জির দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে। তাই মমতা ব্যানার্জি, যদি আমি ধরে নিই, এটা ধরে দিন কটার পরে সরকারের কাছে এটা অনুদান, মমতা ব্যানার্জি এই অনুদানটা দেবেন, কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে দেবেন, এই কথাটি বলেই কিন্তু সরকারে এসেছিলেন। আজকে যদি না পারে তাহলে উনাকে ঘোষণা করতে হবে যে আমি যা বলি ভোটের সময় সবকিছুকে সিরিয়াসলি নেবেন না, আমার কাছে কোনো দায়িত্ব নেই, আমি ভোটের সময় এক বলি, ভোট থেকে জিতে আসার পরে আমি সেগুলো পূরণ করতে হবে, এরকম কোনো দায়িত্ব আমার নেই। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে আপনারা বলছেন 37% ডিফারেন্স, আমি যদি খুব ভুল না হই, আমাদের রাজ্য সরকারি কর্মীরা কিন্তু এখনো 6th পে কমিশনের আন্ডারে, মানে তারা যে ডিএটা পাচ্ছে সেটা কিন্তু 6th পে কমিশনের আন্ডারে। আর অলরেডি কিন্তু কেন্দ্রীয় সরকারের 7th পে কমিশন চালু হয়ে গেছে। ইভেন শোনা যাচ্ছে যে 8th পে কমিশন নিয়েও আলোচনা করা হচ্ছে। মানে এই যে ডিফারেন্স, তার মানে আছে কোন লেভেলে গিয়ে দাঁড়িয়েছে সেটা চিন্তা করুন। এখন বিষয় হচ্ছে এরা তো দিতে পারবে না, এরাতেই 25% দিতে গিয়ে এদের কি অবস্থা, মানে ভয়াবহবাদী অবস্থা হয়ে গেছে। এবং 50% দিতেই পারবে না, বলছে কোমর ভেঙে গেছে। এখন রাজুদাও কিন্তু আবেদন করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিক, মানে এখন ডিএর টাকাটাও কেন্দ্রীয় সরকার দেবে। কালকে রাজ্য সরকারের যে কর্মচারীরা আছে তাদের মাইনেটাও কেন্দ্রীয় সরকার দেবে, পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকার দেবে। তাহলে সরকারটা বসে আছে কিসের জন্য? আরে এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে যে একজন সরকারি কর্মচারী, সে রাজ্য সরকারের হোক বা সে কেন্দ্রীয় সরকারের হোক, সে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না? যদি রাজ্য সরকারের কর্মচারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারে সুপ্রিয়তা, তাহলে কেন্দ্রীয় সরকারে এই যে বিভিন্ন নির্বাচন হচ্ছে, বিভিন্ন নির্বাচনে কোথাও বামপন্থীরা জিতছে, কোথাও কংগ্রেসের ইউনিয়ন জিতছে, তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া হোক। তারা তো বিভিন্ন সময় জল প্রকল্প থেকে শুরু করে 100 দিনের কাজ, জল প্রকল্প থেকে সময় শেষ। কোন টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। আরে কেন্দ্রে আচ্ছা, সরকারি কর্মচারীদের টাকার সঙ্গে এই প্রকল্পের টাকা কি যুক্তি আছে আমি তো বুঝতে পারছি না। রাজুদা 100 দিনের টাকা রাজ্য সরকার পুরো দিয়ে ক্লিয়ার করে দেবে, এটা আপনারা আবাস প্রকল্পের টাকার সঙ্গে সরকারি কর্মচারীদের কোনো ইয়ে আছে? একটা জিনিস একটু অ্যাড করতে চাই। রাজ্য সরকার যদি বলে যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, শ্বেতপত্র প্রকাশ করুক, কত টাকা ডিউ আছে
জানাক, আরে বাবা, কতবার শ্বেতপত্র প্রকাশ করে জানাক যে এত টাকা খরচা হয়েছে। তাহলে 100 দিনের কাজের জন্য কেন জরিমানা করতে হয়েছে? 100 দিনের কাজের জন্য কেন জরিমানা করতে হয়েছে? কয়েক কোটি টাকা জরিমানা দিয়েছে, এই টাকা এলো কোথা থেকে? কার ফান্ড থেকে এসেছে? শেষ করতে হবে বাইরে থেকে। অশোক বাবু, বেশ রাজুদা, বেশ অশোক বাবু কিছু বলবেন এই প্রোগ্রামটা শেষ করতে। অশোক বাবু বলুন, সময় খুব কম। রাজুদার জন্য বলি, রাজুদা মনে হয় একদম পড়াশোনা না করে একটা টিভি চ্যানেলে চলে এসেছেন জনতার সামনে কিছু বলতে। অর্থ কমিশনের টাকা কি 1 পয়সা বাকি আছে রাজুদা? সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন খাতের টাকা আসে অর্থ কমিশনের থেকে। রাজুদাকে বলছি, আপনি বলুন, যদি সরকারের অনেক টাকা কেন্দ্র সরকার মেরে দিয়েছে, ফেরত দিচ্ছে না। আপনারা রাজ্য সরকারের কর্মী, কতবার কেন্দ্র সরকার থেকে টাকা ফেরত চেয়েছে? আপনাদের নৈতিক অধিকার রাজ্য সরকার থেকে মাইনে নেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন, যাতে রাজ্যের টাকাটা ফেরত যায়। আপনাদের মাধ্যমে প্রকল্পগুলো মানুষের কাছে বকেয়া টাকা ফেরত আসে। বাইরের লোককে বলতে দিতে হবে। বলুন অশোকদা, বলুন। এই বেতন খাতে আর ডিএ খাতে টাকাটা আসে অর্থ কমিশন থেকে। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নে গিয়ে চিফ সেক্রেটারির কাছ থেকে এই প্রশ্নই করেছিল যে যদি অর্থ কমিশনের কোনো টাকা বাকি থাকে তাহলে বলুন, আমরা আপনাদের সাথে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসব। তখন চিফ সেক্রেটারি বলেছে না, অর্থ কমিশনের কোনো টাকা বাকি নেই। তো যদি অর্থ কমিশনের টাকা বাকি না থাকে তাহলে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা বাকি কেন? অর্থ কমিশনের টাকাটা আপনারা কি করেছেন? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে আমাদের একটাই এই মুহূর্তে বক্তব্য। স্নেহান কিছু বলছিল, স্নেহান চট করে বলো, আমি বিজ্ঞাপন বিরতি যাবো, অনুষ্ঠান শেষ করব। না, আমি একটা কথা বলছি। রাজুদা বলছে বিভিন্ন প্রকল্পে টাকা বাকি আছে, তাহলে সেই প্রকল্পের টাকাগুলো দিয়ে তোমরা রাজ্য সরকারের কর্মচারীদের ডিএটা কি করে দেবে? এটা তার মানে এই যে আবার আমাদের অভিযোগটা সত্য প্রমাণ হলো, এরা কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা অন্য জায়গায় ব্যবহার করে। এই যে মিড ডে মিলের টাকা অন্য খাতে ব্যয় করেছে, তার মানে ভাবুন এই প্রকল্পের টাকাগুলো নেবে, নিয়ে সেই প্রকল্পের কাজটা কিন্তু হবে না, সেই টাকাগুলো অন্য জায়গায় খরচা করবে। এটাকে কি বলবো? মানে একদম লজিক খুব পরিষ্কার। রাজুবাবু যেটা বলার চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকার কেন এই টাকা দিচ্ছে না বা প্রকল্পের টাকা দিচ্ছে না, আমার মনে হয় না এই প্রকল্পের টাকার সঙ্গে সরকারি মহার্ঘ ভাতার টাকার কোনো যোগ আছে, যেটা কিছুটা বললেন অর্থমন্ত্রক সে টাকা দেয়। কিন্তু আমার একটাই যুক্তি, এই মুহূর্তে এতদিন ধরে এই লড়াইয়ের পর সরকারি কর্মচারীদের জন্য একটা স্বস্তির খবর বা সুখবর, যে লড়াই তারা লড়ছিলেন, আজকে কিন্তু সেখানে তাদের নৈতিক জয় হলো। আগামী দিন আগস্ট থেকে যখন শুনানি শুরু হবে, তারপরে পরবর্তী আরও অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলোতে শুনানি চলবে। কিন্তু এই মুহূর্তে 4 সপ্তাহের মধ্যে এই 25% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা যেটা রাজ্য সরকারের, সেটা কিভাবে দেখে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অশোকবাবু, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর একটা নতুন টপিক নিয়ে। সবাই জানেন গতকালের ঘটনা, বিকাশ ভবনের বাইরে যোগ্য শিক্ষকদের অবস্থান বিক্ষোভে কিভাবে নির্মম লাঠিচার্জ হয়েছিল এবং তার জন্য কি ঘটনা ঘটেছিল। শিক্ষা ভবনের সামনে বা বাইরে যাই বলুন, রক্তাক্ত শিক্ষকরা পুলিশের নির্মম লাঠিচার্জে কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো চোখে আঘাত লেগেছে। কিন্তু তা সত্ত্বেও জীবন দেব, রক্ত দেব, কিন্তু চাকরি দিতে দেব না, এই পণ নিয়ে এখনও রাত্রিবেলা তারা কিন্তু বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ চলছে। কিন্তু কেন এই নিরীহ যোগ্য শিক্ষকদের আন্দোলনকে থামানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হলো? কি অপরাধ তাদের? তাদের চাকরি তো ফেরতই চেয়েছেন, এর থেকে বেশি কিছু চাননি। তাহলে পুলিশ শুধুমাত্র ওই বিকাশ ভবনে কিছু সরকারি চাকরি করা মানুষদের বার করার জন্য এভাবে নির্মম লাঠিচার্জ করবে? এবং সেই লাঠিচার্জ কেন করছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সামান্য অর্থাৎ ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। শুনবো আজকে জাভেদ সামিম এরিজি আইন শৃঙ্খলা এই লাঠিচার্জ নিয়ে কি বলেছেন, শুনবো। অবভিয়াসলি আমরা তো একবারও বলছি না যে বল প্রয়োগটা আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে। আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে। উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা
স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবেন, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। যখন বল প্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনাকে বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যেমন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যে এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে, সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে দ্যাট প্লিজ বি পেশেন্ট অ্যাবাউট ইট। এটাই ভবানী ভবন থেকে পুলিশের স্টেটমেন্ট। আমরা যদি মনে করি 9ই এপ্রিল কসবায় ডিআই অফিসেও ঠিক একই রকমভাবে এই যোগ্য শিক্ষকদের আন্দোলনকে থামানোর জন্য কিভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল, শুধু লাঠি নয়, পেটে লাথি পর্যন্ত মারা হয়েছিল। আর গতকাল নির্বিচারে যেভাবে নিরীহ শিক্ষকদের আক্রমণ করা হয়েছিল, আজ কিন্তু তারা এখনও সেই মাটি কামড়ে তারা কিন্তু বসে আছেন। দিন থেকে রাত এখনও তাদের আন্দোলনে অনড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন একজন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সুমনবাবু, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। সুমনবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, আমি শুনতে পাচ্ছি। আমি আন্দোলনের স্থলে রয়েছি। এই মুহূর্তে উত্তেজনা শুরু হয়ে গেছে। কি বিষয় শুরু হয়েছে এখনো সঠিক খবর পাইনি, আপনাদের ক্যামেরা করে দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখাবেন। আমি আগে আপনাকে কিছু প্রশ্ন রাখতে চাইছি। নিশ্চয়ই আপনি শুনেছেন আজকে এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ সালিম কি বক্তব্য রেখেছেন, সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ কি বক্তব্য রেখেছেন, কেন লাঠিচার্জ করে আপনাদেরকে সরানো হয়েছিল। ন্যূনতম সামান্য বল প্রয়োগ করা ছিল, কিন্তু ছবি সে কথা বলছে না। যেভাবে মারা হয়েছে, কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো চোখ নষ্ট হওয়ার জোগাড় হয়েছে, কিন্তু তাহলে শুধুমাত্র কিছু চাকরিজীবী লোককে ওই বিকাশ ভবন থেকে বার করার জন্য এটা করা হয়েছে। আর উল্টে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য আপনাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। আজকে আপনাদেরকে মনে হয় কোনো রকমভাবে এই ভয় দেখানো হচ্ছে যাতে আপনারা এই আন্দোলন বন্ধ রাখুন, সেটাই কি কারণ লাঠিচার্জের? এটা হচ্ছে একটা সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়া আর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসা রাজ্য সরকারের নেতৃত্বে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অস্থিরতা চলছে। যাই হোক, এর মধ্যে আমি এই যে বিষয়, যেভাবে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যে নির্বিচারে লাঠিচার্জ করেছে, রেটিনা নষ্ট করে দিয়েছে, পা ভেঙেছে, মাথা ফাটিয়েছে, কান ফাটিয়ে দিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে, নির্মম নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। উল্টে আমাদের নামে সুমোটো মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর ওই যে সব্যসাচী দল বদলু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কোন রকমে টিকিট পেয়ে কাউন্সিলর হলে তার দল বল কিভাবে হেলমেট দিয়ে বুট দিয়ে দলে পিষে দিল, তাদের নামে কোনো অ্যাকশন নেই, কোনো সুমোটো অ্যাকশন নেই। বলছি চোর বলেছে, চোরকে চোর বলবে না, তাই কাকে চোর বলবে? ওই সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের, তাকে তো চোর বলছে না। কই শোভনদেব চ্যাটার্জি, তাকে তো কেউ চোর বলছে না। ব্যারাকপুরের সাংসদ শ্রীমান পার্থ ভৌমিক, তাকে তো কেউ চোর বলছে না। সুতরাং চোরকে চোর বলাতে চোর খেতে যায়। আর আমরা এই সরকারের এই যে আমাদের যে মেইন বক্তব্য, বিকাশ ভবনের সামনে আজকে আমরা 10 দিন ধরে কেন বসে আছি, কারণ আমাদের চাকরি চুরি করেছে রাজ্য সরকারের দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় পাহারা দিয়ে তার মন্ত্রীদের দিয়ে চাকরি চাপ বিক্রি করেছে। দাদা দুটো সেকেন্ড, যে আজকে আমরা ওএমআর শিট সিবিআই যেটা উদ্ধার করেছে, যার হ্যাশ ভ্যালু সেম, সেই সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে
রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করতে গেলে সকল যোগ্যের চাকরি বেছে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র করছে। কেন? আবার পরীক্ষার নামে কোটি কোটি টাকা প্রশ্নপত্র উত্তর সহ আবার 26 সালে ভোটের আগে এই গভীর চক্রান্ত। সুমনবাবু, শুনলাম আপনি, অনেক ধন্যবাদ, আপনি ওখান থেকে আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনার আন্দোলন চলুক, আমরা আপনাদের সঙ্গে আছি, অবশ্যই আমরা ফিরবো আপনার সঙ্গে। তার আগে রাজবাবু যে বক্তব্যগুলো রাখলেন সুমনবাবু ঘটনাস্থল থেকে, সত্যি তো কি মর্মান্তিক। সাধারণ নিরীহ শিক্ষকদের উপর আজকে এই লাঠিচার্জ। আমি আসবো রাজবাবু, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিব, ফিরে আসে সঙ্গে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। রাজবাবু, আপনাকে প্রশ্ন করতে চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন করবেন, যেটা সুপ্রিম কোর্ট অলরেডি করা হয়েছে, কিন্তু অ্যাকসেপ্ট হবে কিনা কেউ জানে না। কিন্তু যারা যোগ্য শিক্ষক তারা যে আন্দোলন করছে তাদের ন্যায্য দাবির জন্য, তাদের ন্যায্য চাকরির জন্য, তার জন্য তাদেরকে লাঠি খেতে হবে, তাদের মাথা ফাটবে, রক্ত ঝরবে। যারা সমাজ গড়ার কারিগর তাদের আজকে এই দিন দেখতে হবে, রাস্তায় তারা বসে আছে। কেন যোগ্য অযোগ্যদের তালিকা চিহ্নিতকরণ করা হচ্ছে না, চাল কাগজ আলাদা করা সম্ভব হচ্ছে না, উল্টে আজকে এই অবস্থা? রাজবাবু, দেখুন, যাদের চাকরি গেছে তারা গণতান্ত্রিক অধিকার, তারা আন্দোলন করবে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা জায়গাতেই এটা হয় এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন তারা করতে পারে এবং তার জন্য রাজ্য সরকারের কোনো বাধা নেই। উল্টে রাজ্য সরকার চাইছে যে প্রত্যেকটা মানুষ যাদের চাকরি গেছে তাদের যেন চাকরিটা ফেরত পাওয়া যায়। তার জন্য যত রকম তার মধ্যে যত রকম ভাবে করা যায় তত রকম ভাবে এই রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন হচ্ছে যে যারা গতকালকের এই ঘটনাটা আপনারা দেখাচ্ছেন যে শান্তিপূর্ণ মিছিল, 17 জনের বেশি পুলিশকে মেরে ইনজোর করা হয়েছে যারা হসপিটালে ভর্তি, সেখানে একটা খবর আপনারা দেখেন, এরা কি ধরনের শিক্ষক? এই শিক্ষকের আড়ালে ডিএ মঞ্চে লোক আছে, এই শিক্ষকের আড়ালে অতি বামপন্থী সংগঠনের এডিএসও এবিটিএস লোক আছে, অর্থাৎ শিক্ষক সংগঠনের আড়ালে বামপন্থী অতি বামপন্থী সংগঠন ঢুকে তারা এই সমস্ত ঝামেলাগুলো ঘটাচ্ছে এবং কিছু লোককে ইন্ধন দিচ্ছে। আর চাকরি আন্দোলন করছে, এটা কোনো গ্যারান্টি নেই সবাই এখানে যোগ্য। এই যে কথা বলছে তৃণমূলের দালাল বলছে বিজেপি, কেন এরা কি নিষিদ্ধ দল? সংগ্রামী যৌথ মঞ্চ কি নিষিদ্ধ সংগঠন? সংগ্রামী যৌথ মঞ্চের জন্য দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, এখানে কোনো রাজনীতিকরণ করা হচ্ছে। আমার মনে হয় না শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। না, এই কথা বলছি দাদা, এই যে আমরা যোগ্যদের চাকরি বাঁচানোর লড়াই নেমেছি, পাশাপাশি বাইরে আছে, সুমন বাইরে আছে। বেশ 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 এই যে অযোগ্য শিক্ষকদের রাজবাবু আসবো আপনার কাছে, আপনার বলা হয়ে গেছে, ওকে বলতে দিন। এভাবে বলবেন না, আপনি বলতে দিতে উল্টে বলছে সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা নেব। সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আপনি কেন টার্মিনেট করেননি? তেসরা এপ্রিল রায় দিয়েছে, আজকে কত তারিখ? 15 মে সুপ্রিম কোর্ট টার্মিনেট করে। আরে চাকরিটাকে সিবিএম দিয়ে দিল নাকি? বেশ 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 রাজদা বেশ বেশ রাজদা হয়ে গেছে, অনেকটা বলা হয়ে গেছে, সবাইকে বলে দিতে হবে। রাজদা বেশ রাজদা বেশ 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 রাজদা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রাজদা উত্তর নেওয়া হয়ে গেছে, রাজদা উত্তর নেওয়া হয়ে গেছে। বেশ বাকিদের বলে দিতে হবে। বেশ 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 রাজদা এর মূল্য হবে না, সবাইকে বলতে দিতে হবে। আমরা দেখেছি গতকাল। সুবর্ণবাবু আসছি, সুবর্ণবাবু আসছি, সুবর্ণবাবু আসছি, আমরা রুখে দেব। সুবর্ণবাবু বেশ বেশ সুবর্ণবাবু আসছি 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 আসছি। আমরা বলে দিলাম, প্রশ্ন হচ্ছে জাভেদ সামিম এবং সুপ্রিম সরকার বলুক যে কোন শিক্ষকের সাথে আলোচনা করেছে, রাত্রি 10টার সময় কটা শিক্ষকের সাথে আলোচনা করে বলেছে যে আমাদের প্যাসেজ করে দিক। যারা শিক্ষকরা বসে রয়েছে তারা তো ফ্রন্ট গেটে বসে আছে, ব্যাক গেটে সুবর্ণর গেটটা কি হয়েছিল? সুবর্ণর গেট কেন কর্মচারীদের বার করা হলো না? বার করা হলো না এই কারণে যে এই সরকারি কর্মচারীদেরকে শিকন্ডি রেখে এই শিক্ষকদের উপরে আক্রমণ করবে, তার জন্য বার করা হয়নি। এক, দুই হচ্ছে যে এই শিক্ষকরা কোন এই শিক্ষকরা তো শিক্ষা দপ্তরে, এই শিক্ষকরা তো শিক্ষা
দপ্তরে, তাহলে শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী ব্রাত্য বসু এখনো অব্দি স্টেটমেন্ট করেনি। এত অপদার্থ যে এতদিন অব্দি স্টেটমেন্ট করেনি, পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে। কেন তিনি বলবেন না যে শিক্ষকরা তোমরা ভরসায় থাকো, আমরা তোমাদের পাশে আছি? এ কথা বলেনি। যে কথা বলেছে এবার হচ্ছে রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন মানে কি? রিভিউ পিটিশন মানে যখন সুপ্রিম কোর্টে স্বীকার করে এলেন, যে আমি সবকিছু আপনার মেনে নিচ্ছি, তারপরে রিভিউ পিটিশন। কাকে বোকা বানাচ্ছে? কাকে বোকা বানাচ্ছে? শিক্ষক সমাজ সবাইকে বলতে দিতে হবে, সবাইকে বলতে দিতে হবে। কতটা অসহায় যারা, তাদের জীবন কতটা অনিশ্চিত তারা জানে না যে আগামী দিন তাদের কি হবে। 31শে ডিসেম্বর তাদের ডেডলাইন। বেশ, আসছি। বেশ, রাজুবাবু আপনাকে থামতে হবে। স্নেহান, তাড়াতাড়ি আপনাদের চাকরির কথা বলুন, রাজনীতির কথা বেশ, রাজুবাবু, বেশ, স্নেহান, সবাই সুবর্ণবাবু আসবো, বেশ। শিক্ষকদের ওপর লাঠি চালায় আর জঙ্গিপুরে বিষয়টা হচ্ছে, আজকে পুলিশ বলছে মিনিমাম বল প্রয়োগ হয়েছে, মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, আচ্ছা মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করেছে কাদের ওপর? না নিরীহ শিক্ষকদের সরানোর ওপর। সকালবেলা সব্যসাচী দত্ত যখন তার লোকজনকে নিয়ে, তার গুন্ডা বাহিনীকে নিয়ে শিক্ষকদের পেটাচ্ছিল, তখনই মিনিমাম ফোর্সটা কোথায় ছিল? মিনিমাম ফোর্সটা তো যদি শিক্ষকদের উপর অ্যাপ্লাইড হয়, তো মিনিমাম ফোর্সটা সব্যসাচী দত্ত এবং তার গুন্ডা বাহিনীর উপর কেন অ্যাপ্লাই হবে না? সুপ্রিয়দা, রাত্রিবেলা যখন এই পুলিশের পেটানোর পরে সব্যসাচী দত্তের গুন্ডারা আবার রাত্রিবেলা এদেরকে ঘিরে তুলবে এবং শিক্ষকরা কয়েকজনকে ধরে ফেলে। এটা বললে হবে না, বিজেপি রাজ্য অন্য রাজ্য বললে হবে না। বেশ, স্নেহান শেষ করতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে। আজকে আমার মনে হয় আজ বেশ শেষ করতে হবে। চাল আর কাকুর আলাদা করা সম্ভব কিনা এখনো পরিষ্কার নয়। সরকারের রিভিউ পিটিশন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটাও পরিষ্কার নয়। সেটা সম্ভব, কিন্তু সরকার আদৌ কি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে চায় আমরা জানি না। সৌরভবাবু, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। বেশ, আমরা আপনাদের আন্দোলনের সঙ্গে আছি, অবশ্যই আছি। আপনারা আন্দোলন চালিয়ে যান, কিন্তু পুলিশ যেভাবে নির্বিচারে আজকে নিরীহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে, এক কথায় আমার মনে হয় নির্মম এই কাজ করা যায় না। অবভিয়াসলি পুলিশ তার প্রোটোকল মেনে করেছে, যদি কেউ বলে থাকে অবশ্যই প্রোটোকল মেনেছে, কিন্তু যেভাবে তারা আজ এই নিরস্ত্র নিরীহ শিক্ষকদের উপর এই নির্বিচারে লাঠিচার্জ করা, আমার মনে হয় কোনো যুক্তিকতা নেই। অন্যভাবেও থামানো যেত, অন্যভাবেও এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু এখন এই সদিচ্ছা কতটা আছে এই সমস্যার সমাধানের? এই 26,000 শিক্ষক কর্মীর চাকরি ফেরত পাওয়ার জায়গা আদৌ কতটা পরিষ্কার আমি জানি না। এটাকে শেষ করতেই হবে। আমরাও চাই যত দ্রুত সম্ভব এই চাকরিহারাদের চাকরি ফিরে আসুক, সরকারের মাধ্যমে আসুক বা অন্য কোনো মাধ্যমে আসুক বা আদালতের মাধ্যমে আসুক, আমরা সবাই চাইবো। কারণ সবাই একটা পরিবার রয়েছে, অনিশ্চিত জীবন, সবাই তাদের চাকরি ফেরত পায় এবং সবেতনে পায়। আর যারা অযোগ্য তাদের জন্য নিশ্চয়ই তারা শাস্তি যারা প্রাপ্য সেটা পাওয়া উচিত। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। উপস্থিত সমস্ত অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আপনাদের থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।